গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা যে 10 ধরনের কোশ্চেন তোমাদের সলিউশন দেখাবো, তোমরা যে কোনো পরীক্ষায় বসবে না কেন এই 10 ধরনের যে কনসেপ্ট ইউজ হয় এর আশেপাশে কিন্তু কোশ্চেনগুলো ডেফিনেটলি জানতেই হয়। যে কোনো চাকরির পরীক্ষার জন্য একটা করে কমন টাইপ দু একটা তোমাদের একটু অন্য ধরনেরও কোশ্চেন মনে হতে পারে, কিন্তু তোমরা ক্লাসটি যারা পুরনো তারা তো সম্পূর্ণটা দেখো। তো দেখো, তোমাদের পয়সা দিয়ে যে কোনো জায়গায় তোমরা কোচিং সেন্টারে হোক বা কোনো দাদা স্যারদের কাছে পড়ো, তো তারা তোমার কাছে যদি পয়সা নিয়েও তোমাকে যদি কোনো একটা বকাবকি করে, মনে রাখবে ওটা তোমাকে শাসনের জন্য বলছে। এবার অনেক জায়গায় পাবে তোমার কাছ থেকে পয়সা নিয়ে শুধুমাত্র গল্প গুজব শোনালো, তোমার খুব মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগলো, ওই করে তোমার পয়সা আর তোমার সময় দুটোই নষ্ট হচ্ছে। একটা কমন এজ আর 18 to 27, এটা একটা জোক নয়, খুবই ইম্পর্টেন্ট এই টাইম লিমিটটা। তো এই টাইম লিমিটে তোমার গাইডটাও যদি সঠিকভাবে চুজ না করতে পারো, তাহলে বাকি যারা এই এজটা কভার আপ করে গেছে সেই সব দাদাদের ফিলিংসটা একটুখানি জিজ্ঞাসা করবে, যে তারা যদি সঠিক গাইডটা পেতো হয়তো তাদের নিজেদের ভিতরে সেই অনুভূতিটা আসে যে না, এখনও আমরা পারতাম, তখনও আমরা পারতাম। তো এই জিনিসগুলো হতে দিও না। 18 থেকে 27 খুবই ভাইটাল একটা বয়স, যেখানে গাইডটা অন্তত চুজ করার জন্য যাতে ভুল রাস্তায় যেতে না হয়। তো আমাদের যেটা কোর্স কমপ্লিট ম্যাথস কনসেপচুয়াল, কোনো রকম ফর্মুলা ইউজ ছাড়া তুমি কনসেপ্টে যারা ফর্মুলা শেখাচ্ছে তাদের থেকে তাড়াতাড়ি তুমি অ্যান্সার করে আসবে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যেটা 5 to 10 সেকেন্ডসেই অ্যান্সার করবে কনসেপ্ট দিয়ে। তো মাত্র 2 ইয়ার্সের কোর্স, কিন্তু তোমার 1 to 3 মান্থসের মধ্যে তোমার ফিঙ্গারে চলে আসবে ম্যাথস, যদিও বা ভয় থাকুক আর যাই থাকুক, তুমি যে পজিশনেই থাকো। তো প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনেই আমাদের এই অনলাইন কোর্সে যুক্ত হওয়ার লিঙ্কটা দেওয়া থাকে, ওখানে গিয়ে তোমরা যুক্ত হতে পারো। আর আমাদের কোচিং সেন্টারে ইনস্টিটিউটে পড়ার জন্য পায়রাডাঙ্গা, নতুন গোপালপুর, নদিয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো কোর্সের জন্য। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে, কোনো সামগ্রীর মূল্য 15% হ্রাস পাওয়ায় বিক্রয় 10% বৃদ্ধি হলো, সামগ্রিক আয়ের উপর শতকরা হ্রাস কত? এবার তোমাদের পরীক্ষার হলে কি বলতে পারে যে এই যে শতকরা হ্রাস কত, তোমাকে এখানে খুব বেশি হলে হ্রাস বা বৃদ্ধি কত এভাবে বলে দিয়ে কোথাও কোথাও কোনো অপশানে হ্রাস, কোনো অপশানে বৃদ্ধি এভাবে করে দিতে পারে একটু অ্যাডভান্সভাবে। তো এই টাইপের কোশ্চেন তো তোমরা ফর্মুলা এ বি ইউজ করতে পারো, a + b - ab/100, ঠিক আছে? এটা একটা কমন ফর্মুলা। তো এই কমন ফর্মুলা ছাড়া আমরা যদি কনসেপচুয়ালি করি, যেগুলো আমাদের অনেক বড় কোশ্চেন সলিউশনে সাহায্য করে, 15%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 15%-এর ভগ্নাংশ ভ্যালু, এটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে? হ্রাস হচ্ছে, 3/20, ঠিক আছে? হ্রাস হচ্ছে যেহেতু 20 থেকে 17 হচ্ছে। তাহলে প্রাইস আমি যদি দেখি 20 টাকা যদি থাকে, এখন 17 টাকা। এটা অরিজিনাল বা শুরুতে যে প্রাইসটা ছিল, এটা প্রেজেন্ট এখন যে প্রাইসটা আছে। এবার তুমি কি করেছো, বিক্রয় 10% বৃদ্ধি পেয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, তুমি একটা জিনিস কিনতে গেলে তুমি যদি দেখো যে দাম কমে এসছে, দাম কমে গেছে, তাহলে তুমি তোমার দ্রব্যটা বেশি নেবে না কম নেবে? কম দাম যে কোনো প্রোডাক্টের যদি কমে যায়, কাঁচামাল সবজি টবজি হতে পারে, দাম কম দেখছো তুমি বেশিই আনবে পরিমাণে, স্বাভাবিক ব্যাপার। তো দোকানদারের কী হয়েছে, সেলটা 10% বেড়ে গেছে। তো সেলটা যদি 10% বেড়ে যায়, 10 টাকা যদি আগে থাকতো, এখন 1 টাকা বেড়ে গেছে, মানে 11 টাকা হয়ে গেছে। ব্যাস, আগে যদি দাম 20 টাকা থাকতো, তুমি যদি 10টা জিনিস বা 10 কেজি বিক্রি করতে, তাহলে তোমার কাছে আয়টা কত আসতো? 20×10 200 টাকা। তাহলে এটা কি তোমার সামগ্রিক আয়, টোটাল আয়। আর এখন দাম তুমি 17 টাকা করে দিয়েছো, বিক্রি 11 কেজি হচ্ছে, তাহলে তোমার আয়টা কত হচ্ছে? 7 8 1 187।
তাহলে 200 টাকা আগে বিক্রি হতো, এখন তুমি বিক্রি করছো 187 টাকায়। বুঝতে পারছো, 13 টাকা কম। আর এই 13 টাকা কম কত টাকার উপরে? আগে তো বিক্রি হতো 200 টাকার উপরে, তাহলে আমাদের আগের ভ্যালুর উপরেই বেস করে এগোতে হয়। তাহলে 200 টাকার উপরে যদি 13 টাকা হয়, 100 টাকার উপরে কত হবে? একে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, 200 থেকে 100-তে আনতে হলে এই 13কেও 2 দিয়ে ভাগ করে দাও, কত? 6.5%। তাহলে অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার আসবে। বা তোমাদের অনেক নিউ ক্যান্ডিডেট যদিও বা থাকে, তাদের প্রবলেম হয়। 13 টাকা কমে যাচ্ছে 200 টাকার উপরে, ইন্টু 100-এ কত? তাহলে 0 0 কেটে দাও, 13/2 মানেই 6.5%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা কনসেপচুয়াল কোশ্চেন। এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি ফাইন্ড করতে হবে। কি কি দেওয়া রয়েছে? 2 to the power 60, 3 to the power 48, 4 to the power 36, 5 to the power 24। তো যখনই এই টাইপের সার্চ কোশ্চেন দেখবে, কি কি দেওয়া রয়েছে? 2 to the power 60, 3 to the power 48, 4 to the power 36, 5 to the power 24। দেখো, এটা 4 to the power 36 দেওয়া রয়েছে, আমি 38 লিখেছি, 36। তাহলে 4 to the power 36 একেই আবার 2 এর স্কোয়ার লেখা যায়, তার পাওয়ার 36। একেই আমরা লিখতে পারি 36 দুগুণে 72, 2 to the power 72। ক্লিয়ার? তাহলে এই পার্টটা আমরা আউট করে দিয়ে কি লিখব? 2 to the power 72। এবার এখানে তুমি যেটা দেখবে, যখনই এই টাইপের কোশ্চেন ক্রিটিক্যাল এত এত পাওয়ার ভ্যালু চলে আসবে, বহু আগেও থেকেও অনেকবার পড়িয়েছি, তুমি এদের মধ্যে কমন ভ্যালুটা দেখবে। কমন মিন্স আমরা লসাগু গসাগুতে দেখেছি, কমন ফ্যাক্টর যেটাকে বলি সেটা হচ্ছে কি? এইচসিএফ বা গসাগু। তাহলে 60, 48, 72, 24 এদের গসাগু কত হতে পারে? যে 24-এর থেকে বড় হবে না গসাগু, তাহলে তো 24কে আমরা ভাগ করতে পারবো না, গসাগুর কেসটা বলছি। তাহলে 24 দিয়ে যদি আমরা বাকি ভ্যালুগুলোকে ভাগ করতে যাই, 72কে 24 দিয়ে ভাগ করতে পারবো, 48কে পারবো, 60কে কি পারবো 24 দিয়ে ভাগ করতে? পুরোপুরি পারবো না। তখন আমরা 24-এর ছোটো ভ্যালুতে আসবো। 24-এর আরেকটা ফ্যাক্টর কি পাবো? 12। 12 দিয়ে তো প্রত্যেকটাকেই ভাগ যাচ্ছে, ইভেন 60কেও ভাগ চলে যাচ্ছে। তাহলে এদের গসাগুটা কি পাচ্ছ? 12। ওরালি দেখতে পাচ্ছ এদের গসাগু 12 চলে আসবে। তাহলে প্রত্যেকটার পাওয়ারকে তুমি যদি 12 দিয়ে ভাগ করো, প্রত্যেকটার পাওয়ারকে, তাহলে 2 to the power কত পাবে? 12 দিয়ে যদি 60কে ভাগ করো, 5 12 60। 12 দিয়ে যদি 48কে ভাগ করি আমরা, তাহলে 4 12 48। 12 দিয়ে যদি 72কে ভাগ করি আমরা, 6 12 72। 12 দিয়ে যদি 24কে ভাগ করি, 2। এবার ইজিলি না এদের মূল নাম্বারে চলে আসতে পারো, মূল ভ্যালুতে। 2 to the power 5 কত? 2 এর কিউব মানে 8, তাহলে 3 আর হচ্ছে 2, এই ফরম্যাটে ভেঙে দাও। তাহলে 2 এর কিউব 8, 2 এর বর্গ 4, তাহলে 4 8 কত? 32, তাহলে 32 পেলে। 3 to the power 4, 3 এর কিউব কত? আর হচ্ছে 1, 3 এর কিউব 27, আর 3 to the power 1 মানে 3, তাহলে 27 গুণ 3 কত পাবে? 81। 2 to the power 6, দেখো 2 to the power 5 পেয়েছো 32, এখানে 6 আছে, তাহলে 32 দুগুণে 64 পাবে। এটার মান পেলে, আর এটার মান পেলে। 5-এর স্কোয়ার তো তোমরা ইজিলি জানো, 25। এবার আমাদের বের করতে বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত। তুমি এই যে ভ্যালুগুলো আমরা পেলাম 32, 81, 64, 25, এদের মধ্যে থেকে বৃহত্তম কোন সংখ্যাটা তোমায় যদি জিজ্ঞাসা করি, তুমি ইজিলি বলবে না যে 81 দাদা। তাহলে 81 কোন সংখ্যাটা থেকে এসছে? 2 to the power 72, বা একেই আমরা লিখেছিলাম 4 to the power 36। তাহলে অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার আসবে। যদি এখানে ক্ষুদ্রতম বলতো, সব থেকে ছোট কোন ভ্যালুটা এসছে? 25, যেটা 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মিন্স 5 to the power 24। আবার এইগুলোই ঊর্ধ্বক্রম অধক্রমেও সাজানো আসতে পারে সার্চ দিয়ে।
ইন্ডাইসিস দিয়ে, ঠিক আছে, যে কোনোভাবেই আসতে পারে, কিন্তু কি লজিক একটাই, তুমি ইজিলি পরপর করে সাজাতে পারো। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। একটি চিড়িয়াখানায় কিছু ইঁদুর ও কিছু পায়রা আছে। যদি তাদের মাথাগুলি গোনা যায় তবে সংখ্যা দাঁড়ায় 90, কিন্তু তাদের পা গুনলে সংখ্যা দাঁড়ায় 224। ওই চিড়িয়াখানায় পায়রার সংখ্যা কত? ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, তোমাদের আমি একটু আলাদাভাবে দেখাই। দেখো, পায়ের সংখ্যা আছে 224টি, এটা কি পা, লেগ, আর টোটাল হেড আছে 90টা। দেখো, প্রাণী যতগুলোই থাকুক না কেন, 2 পা থাকুক 4 পা থাকুক, প্রত্যেকটা প্রাণীরই হেড কটা করে থাকে? একটা করেই। মাথা তো একটা করেই থাকে। তাহলে এখানে ইঁদুর, র্যাট আর পায়রা পেয়ে দিচ্ছি। ইঁদুর তো 4 পা, পায়রা তো 2 পা। আমি যদি ভাবি যে ইঁদুর আর পায়রা মিলে দুটো প্রাণী 2 পা বিশিষ্ট হতো, তাহলে 90টা প্রাণীর পায়ের সংখ্যা কত হতো? তুমি বলবে যে দাদা, এক একটা প্রাণীর 2টো করে পা, 90টা প্রাণীর তাহলে 180টা পা। এই যে পার্থক্য, এখানে আছে 224টা পা, 44টা পায়ের পার্থক্য এখনও আমাদের পেতে বাকি। তাহলে এই 44টা বাকি পাটা কোথার থেকে পাবো? দেখো, একে তো আছে 4টি পা, আমরা কি করেছি? 2টো পা কাউন্ট করেছি। তাহলে বাদ বাকি যে 2টো পা এখনও যতগুলো আমার ইঁদুর রয়েছে, সেই ইঁদুরের উপরে 2টো করে প্রত্যেকটা প্রাণীর পা এক্সট্রা কাউন্ট করিনি এখনও। তাহলে আমি ইঁদুর যতগুলোই ছিল তাদের প্রত্যেকটা পা এর মানই হচ্ছে এই 44। 2 দিয়ে কেটে দাও, 22 দুগুণে 44। তাহলে আর এর মান 22, মানে ইঁদুর আছে 22টা। এবার টোটাল প্রাণী আছে 90টা। 90টার মধ্যে যদি 22টা ইঁদুর থাকে, বাদ বাকি 68টা কী থাকবে? পায়রা। আমাদের কী বের করতে বলেছে? পায়রার সংখ্যা। তাহলে 68 পায়রা রয়েছে। এবার আমি আরও ভার্বালি করার জন্য, যাতে অ্যান্সার করতে পারো, টোটকা দিয়ে থাকি, তাই না? যেগুলোকে সবাইকে সেন্টার বা কোর্সের ছেলে মেয়েদের তখন বলি, এটা হচ্ছে মাদুলি। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 সেন্টিমিটার বেশি। পরিসীমা 68 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? তুমি নিশ্চয়ই x আর x+8 ধরে কি করবে? ফর্মুলায় যাবে আয়তক্ষেত্রের, কিন্তু ফর্মুলা ছাড়া ভাবো। দেখো, পরিসীমার মধ্যে আয়তক্ষেত্রের বিশেষ করে কি থাকে না, 2 গুণ এক্সট্রা থাকে, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় পরিসীমার। তাহলে 68-র মধ্যে 2 গুণ এক্সট্রা আছে। তাহলে এক্স্যাক্ট যদি আমি বলি যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা ভাগ করে দাও 2 দিয়ে, 34 দুগুণে 68, একটা লেন্থ একটা ব্রেথ, এই দুটো ভ্যালুই তো পাবো, যার মান 34 হতে হবে। ক্লিয়ার? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 34 হতে হবে। এবার তুমি ভাবো, জাস্ট বুঝতে একটু টাইম নিয়ে বোঝো, করার সময় তো স্পিডে কনসেপ্টটা যখনই তোমার মাথায় ঢুকে যাবে। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বেশি। আমি যদি বলি এই যে বাড়তি 8 সেন্টিমিটার, এটা যদি এই 34-এর মধ্যে না থাকতো, তাহলে টোটাল সমান সমান হলে কত হতো? 26। তাহলে দুটোরই যোগফল 26 হতো। কখন? যখন নাকি দুটোরই ভ্যালু ইকুয়ালি হতো। তাহলে দুটোর ইকুয়াল ভ্যালু যদি 26 হয়, 2 দিয়ে ভাগ করে দাও, 13 দুগুণে 26। কার থেকে কে বেশি? দৈর্ঘ্য বেশি। তাহলে কে বেশি নয়, নিউট্রাল কে? প্রস্থ। তাহলে এই যে 13 বেরোলো, 13 হচ্ছে প্রস্থের মান। প্রস্থের থেকে 8 সেন্টিমিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য, 8 আর 3 11, 21 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য। আমাদের কি বের করতে বলেছে? দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার। ঠিক আছে, 21 সেন্টিমিটার। বা তোমরা ইজিলি কি করতে পারো, x ধরতে পারো, x+8 ধরতে পারো, তারপরে কি ফর্মুলায় পুট করে দিলে 2 ×
লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু 68। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 5। যদি কোনো সংখ্যার 3/8 অংশ এবং 2/7 অংশের মধ্যে পার্থক্য 50 হয় তবে সংখ্যাটি কত? এবার তুমি কত সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করতে পারো সেটা হচ্ছে দেখার বিষয়। ম্যাক্সিমাম কি করবে, ভগ্নাংশ দুটোর পার্থক্য করবে। এবার ভগ্নাংশর কেসটা যত থাকে ততটা ইজি মনে হয় না, কিন্তু তুমি ভাবো এখানে যেটা হর 7 আছে, এখানে যেটা 8 আছে, 7 অথবা 8 দিয়ে কোন 8 দিয়ে ক্রিটিক্যাল হবে, কিন্তু 7 দিয়ে যদি দেখো একমাত্র অপশন ডি ছাড়া কোনোটাই ভাগ যাচ্ছে না, কোনো অপশনকেই ভাগ যাচ্ছে না, তাহলে অপশন ডি তোমার অ্যান্সার, 2 সেকেন্ডে উত্তর। ঠিক আছে, এবার আসি তোমাদের সলিউশন করে দিতে। দেখো ভগ্নাংশ দুটো আছে, একটা 3/8 আর একটা 2/7। 8 আর 7-এর লসাগু কত পাবে? 56। তাহলে নাম্বারটা ভেবে নাও 56। এই নাম্বারটারই যদি আমরা 3/8 করি তাহলে 7 8 56, 3 7 21 পাবো। এই নাম্বারটারই যদি আমরা 2/7 করি, 7 8 56, 8 2 16 পাবো। তাহলে ভ্যালু দুটো পেলাম কি, একটা 16 একটা 21, ডিফারেন্স কত? 5। 16 আর 21-এর মধ্যে ডিফারেন্স 5, কিন্তু কোশ্চেন বলেছে পার্থক্য 5 নয় 50। কত গুণ? 10 গুণ বেশি। তাহলে 56-এর সঙ্গে 10 গুণ বাড়াবে 560 আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, কিন্তু কি তুমি যত প্র্যাকটিস থাকবে, যত এই কনসেপ্টগুলো নিজের মধ্যে থেকে বিল্ড আপ করার চেষ্টা করবে, অটোমেটিক্যালি চলে আসবে। শুধুমাত্র সলিউশনের পেছনে ছুটলে আমাদের হবে না, কিছু টোটকা বা টুইস্ট থাকে যেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। যদি 40 25 20 35 এবং এক্সের গড় 25 হয় তবে এক্সের মান কত, ভ্যালুটা কত? দেখো তোমরা এখানে জেনারেলি যোগ করতে টাইম লাগবে না, সহজ সহজ ভ্যালুগুলো দেওয়া রয়েছে, কিন্তু কি ভ্যালু যখনই একটু চেঞ্জ করে দেবে না, তাহলে সেক্ষেত্রে এই যোগ করে তারপরে যেহেতু কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যার সঙ্গে 25 গুণ করে বিয়োগ করবে, বেসিক ওয়ে যেটা হয়, তাহলে তোমাদের টাইমটা ওয়েস্ট হবে। কিন্তু তোমাদের যে প্রসেসটা দেখাবো কয়েক সেকেন্ডে উত্তর আসবে, বা কয়েক সেকেন্ড তোমাদের বেসিক থেকেও কম লাগবে। ভ্যালুগুলো কী দেওয়া রয়েছে? 40 10 25 20 35 আর হচ্ছে এক্স। দেখো এবার পুরো সিরিজটার এই এক্সের মান যা খুশিই থাকুক, সমস্তটার যদি আমরা গড় করি, গড় কত দেওয়া আছে? 25। টোটাল সিরিজটার অ্যাভারেজ দেওয়া আছে 25। দেখো 25 থেকে এটা 40 কত বেশি? তুমি বলবে দাদা 15 বেশি। 25 থেকে এই 10 কত কম? 15 কম, তাহলে বিয়োগ 15 করো। 25 আর 25 ডিফারেন্স 0। 20 25 থেকে 5 কম। 35 25 থেকে 10 বেশি। আর এক্সের মান আমরা জানি না। +15 -15 কেটে গেল, 0 তো আউট। এবার এখানে দেখো +10 -5 কত পাবে ভ্যালু? +5ই তো পাবে। 10 থেকে যদি 5 বিয়োগ করো 5 থাকছে। এবার গড় চলছিল 25। আমি যদি বলি যে এই এক্সের মানও 25ই থাকতো, তাহলে কারণ কি 25 তো থাকতেই হবে, গড় তবেই না এই 25 হবে। তাহলে 25 যদি হয় এক্সের মান, আমাদের এর সঙ্গে আর কত অ্যাড করতে হচ্ছে? তুমি বলবে দাদা 5 তো এখানে আছে, আর যদি আমরা 20 দিই তবে গিয়ে এই 25 স্যাটিসফাই করছে। তুমি নিউ বা নতুন কত অ্যাড করলে ভাই? 20। তাহলে এক্সের মান এক্স্যাক্টলি তোমার 20 অ্যান্সার আসবে। ঠিক আছে, তোমার এখানে টাইম মনে হতে পারে, কিন্তু তুমি ভাববে তোমার চোখের সামনে যেখানে কোশ্চেন পেপারে এখানে 25 দেখছো যে গড়, তাহলে 25 থেকে এটা এত বেশি, এটা কম, এটা বেশি, ব্যাস ক্যালকুলেশন তোমার কোশ্চেনের উপরেই হচ্ছে, কিন্তু তোমার অভ্যস্ত হতে হবে। নেক্সট কোশ্চেনে আসি।
2600 টাকা এমনভাবে 3 অংশে ভাগ করা হলো যে প্রথম অংশের 4% হারে, দ্বিতীয় অংশের 6% হারে এবং তৃতীয় অংশের 8% হারে একই সুদ হয়। সুদটা একই হচ্ছে মানে সেম ইন্টারেস্ট। প্রথম অংশের পরিমাণ কত? এখানে যদি ডাইরেক্টলি আমি করি, এই রেটগুলোর তুমি রেশিও করে এলসিএম করো, তাহলে তোমার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতেও পারে বা নাও পারে, কিন্তু আমি বেসিক ওয়েতেই কনসেপচুয়াল যে প্রসেসটা সেটাতে এগোচ্ছি। দেখো, মূল টাকাটা কিন্তু আমার 2600 টাকা, সেই একটা টাকাকেই আমি ভাগ করেছি, তাহলে পি টাকা মানে আমি লিখছি 2600 টাকা। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, এর কোনো কাজ নেই আপাতত। দেখো, তাহলে এই পি টাকাকেই আমি 3টে ভাগে ভাগ করছি। তাহলে মনে করো যে P1 একটা ভাগ, P2 আর একটা ভাগ, P3 আর একটা ভাগ। এবার কি বলেছে? প্রথম অংশের উপরে আমি 4% রেট নিচ্ছি, দ্বিতীয় অংশের উপরে আমি 6% রেট নিয়েছি, তৃতীয় অংশের উপরে আমি 8% রেট যদি নিই, তাহলে কি বলেছে? একই সুদ হয়। তাহলে সুদটা যখন প্রত্যেকটা পার্টেরই ইকুয়াল, তাহলে আমি এদের মাঝে ইকুয়াল সাইন দেখাবো, ডেফিনেটলি দেখাতে হবে। এবার দেখো, প্রত্যেকটার পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ আউট হয়ে যাচ্ছে। 4কে 2 দিয়ে কাটো, 6কে 2 দিয়ে কাটো, 8কে 2 দিয়ে কাটো 4 বার। এবার সিম্পল আরও একটা লাইন স্টেপ জাম্প না করে তোমায় বলেই দিই, P×2 ইকুয়াল P×3 ইকুয়াল P3×4। তাহলে আমি যদি এখান থেকে P1 P2 P3 রেশিওটা বের করতে চাই, কি করবে? এখানে ভ্যালুগুলো কি কি আছে? 2 3 4, 2 3 4-এর লসাগু কত পাবে? 12। তাহলে 2-এর সঙ্গে কত গুণ যে 12 পেতে হলে? 6 অনুপাত 3-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3। দ্যাটস ইট। তোমার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট তুমি পেয়ে গেলে। এবার দেখো, প্রথম পার্টের অনুপাত ভ্যালুটা কত আসলো? 6। তাহলে আমি জানি এই অ্যান্সার হতে পারে, এই অ্যান্সার হতে পারে। 6 দিয়ে 800কে ভাগ যাবে না, সিকেও ভাগ যাবে না। তাহলে যখনই আমি এখানে রেশিওটা পেয়ে যাব, একবার যদি অপশানসের দিকে তাকাই, এখানে যদি একটাই 6 দিয়ে কাটা যায় এমন অপশন থাকতো, তাহলে আমি ডেফিনেটলি সেটা মার্ক করতাম। কিন্তু যেহেতু নেই, আমার কম্পেয়ারটা করতে হচ্ছে। তাহলে 6 আর 4 10 আর 3 13, টোটাল 3টে পার্ট মিলে আমি 13 টাকা ভাগ করেছি। কিন্তু আমি 13 টাকা নয়, কত টাকা ভাগ করেছি? 2600। কত গুণ বেশি? 200 গুণ বেশি। তাহলে 6-এর সঙ্গে তোমার 200 গুণ বাড়াতে হবে, 6 2-এ 1200 টাকা ভাগ হয়েছিল। অপশান নাম্বার ডি। ঠিক আছে, ইজিয়েস্ট ওয়েতে সলিউশন করা সম্ভব। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোনো স্কুলে 432 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক বালিকার অনুপাত 5:4। আরও 12 জন বালক ও কতিপয় বালিকা স্কুলে যোগ দিলে, কতিপয় বালিকা মানে কিছু বালিকা যদি স্কুলে যোগ দেয়, বালক বালিকার অনুপাত হয় 7:6। তবে কতজন বালিকা যোগ দিয়েছিল? তো এই টাইপের কোশ্চেনও না ইজি কোশ্চেন, কিন্তু কি হয়, তোমরা তবুও এক্সপেক্টস ধরে ফেলো। দেখো, বয়েজ আর হচ্ছে ইস্টু, যদি আমরা দেখি গার্লস, তাহলে বয়েজ ইস্টু গার্লস প্রথমে ছিল 5:4। তাহলে 5 আর 4-এ দেখছি 9 জন ছিল টোটাল, কিন্তু কোশ্চেন অনুযায়ী 9 জন নয়, 432 জন। 9-এর থেকে কত গুণ? 5 9 45, বেশি হয়ে যাবে। 4 9 36, 4 72, 8 9 72। তাহলে প্রত্যেকটার সঙ্গেই 48 গুণ বাড়াবে। 5 48, 240, আর 4 গুণ 48, 192। এবার দেখো, এবার কি করেছে না, 12 জন বালক অ্যাড হয়েছে। তাহলে 12 জন যদি বালক অ্যাড হয়, কত জনা হবে? 252 জনা। আর এখানে কিছু বালিকা অ্যাড হয়েছে, কত জনা জানো না, কিন্তু তারপরে অনুপাত করার পরে অনুপাতের দিক থেকে 7:6 ভ্যালু হয়েছে। এবার 7-এর জায়গায় এখানে 252 এক্স্যাক্ট ভ্যালুটা আমরা জানি, 7-এর থেকে কত গুণ?
3 সাথে 21, 6 সাথে 42, 36 টাইমস। তাহলে এখানে যে ভ্যালুটাই আমরা পাবো এর সঙ্গে সেই ভ্যালুটা অ্যাড করার পরে সেটা কত, 6-এর সঙ্গে 36 গুণ করো, তাহলে 216 এখানে ছিল। 216 আর 252-র মাঝে অনুপাত করার পরে আমরা 7:6 পেয়েছি। কিন্তু এখানে 192 ছিল, কিন্তু এখানে যোগ করার পরে এসছে 216। কত যোগ হয়েছে, 8 আর 6 14, 24 যোগ হয়েছে। তো তাহলে এটাই আমাদের বের করতে বলেছে যে কতজন বালিকা অ্যাড হবে। তাহলে অপশান নাম্বার ডি, 24 জন বালিকা নতুন যোগ দিয়েছে 12 জন বালকের সাথে। এই কোশ্চেনটাই তোমরা ক্রস প্রোডাক্ট ইউজ করতে পারো না টোটালের সঙ্গে বয়েজকে নিয়ে, তারপরে গার্লসেরটা বের করা যাবে। কিন্তু কি হবে, এই যে 432 টোটালের সঙ্গে যখন ক্রস প্রোডাক্ট ইউজ করতে যাব একটা অনেক বড় অ্যামাউন্ট চলে আসবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বার্ষিক রেট পার্সেন্ট কত, 10%। চক্রবৃদ্ধি হারে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। টাইমটা বের করতে হবে। তো তবুও তোমরা অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি দেখাবে, তারপরে গিয়ে টি এর মান পাবে। কিন্তু প্রয়োজন পড়ে না, তার থেকে অনেক ইজিলি চলে আসবে। দেখো রেটটাও ইউজ করব না, আমার আসল ছিল 50,000 টাকা, আমি অ্যামাউন্ট পেয়েছি কত, আমি অ্যামাউন্ট পেয়েছি 60,500 টাকা। এবার যদি অ্যামাউন্ট আর হচ্ছে প্রিন্সিপাল বা আসল মূলধনের উপরে আমি রেশিও করে দিই, দুটো জিরো আউট হয়ে যাবে, 5 দিয়ে কাটা যাচ্ছে 100 বার, 5 দিয়ে কাটা যাচ্ছে 5 12 60, 5 একে 5, 100 অনুপাত 121 যেটা দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো 100 একটা বর্গ সংখ্যা, 121 একটা বর্গ সংখ্যা। তাহলে এদের আমরা কি করতে পারবো, বর্গমূল করতে পারবো। আর এই বর্গমূল যেটা করতে পারছি এটা কি ডিনোট করছে, এটা ডিনোট করছে টাইমটা 2 বছর, টাইমটা 2 বছর। এবার রেটটা যদি চেক করতে যাও যে 10% স্যাটিসফাই করছে কি না, 100-র বর্গমূল 10 অনুপাত 121 11, তাহলে 10 থেকে 11 মানে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছ 10 টাকার উপরে, 1/10 মানেই 10%। ঠিক আছে, তাহলে রেটটাও তো স্যাটিসফাই করে দিল। তাহলে টাইমটা কত, 2 ইয়ার্স। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট লজিক্যাল একটা কোশ্চেন। এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, এরপর যখন ক্রয় মূল্য 10% বাড়ে তখন তিনি বিক্রয় মূল্যও 5% বাড়িয়ে দিলেন। বিক্রয় মূল্যের ওপর তার লাভ কত এখন প্রেজেন্ট টাইম? তো কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। এক ব্যক্তি কি করেছে, তার লাভের হারটা বিক্রয় মূল্যের উপরে বের করেছে, 20% লাভে বিক্রি করেছে। এরপর যখন ক্রয় মূল্য কিনতে গিয়ে দেখে যে দাম বেড়ে গেছে, তখন 10% বেড়ে গেছে। 10% বাড়া দেখে তিনি 5% বাড়িয়ে দিয়েছেন কি, বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যের উপর তার লাভটা বের করতে হবে। দেখো 20% যেটা ফার্স্ট টাইম সে লাভ করছিল, এটা কি বিক্রয় মূল্যের উপরে 20%-এর ভগ্নাংশ ভ্যালু তো 1/5। তো 5 টাকায় আমি বস্তুটা বিক্রি করেছি, বিক্রি করে 1 টাকা আমার লাভ হয়েছে, তাহলে আমার কেনা ছিল কত টাকা, 4 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা, 4 টাকা। এক্ষেত্রে আমি সিপি ইস টু এসপি বের করতে পারবো। ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য আমার 5 টাকা। এবার যেহেতু পার্সেন্টেজের ব্যাপারটা চলে এসছে, আমরা একেও যদি রেশিওতে নিয়ে আসি, এর পার্সেন্ট ভ্যালুতে নিয়ে আসি, এর ফ্র্যাকশানে নিয়ে আসি, তবুও তাদের এলসিএমটা নিয়ে গিয়ে আমরা এদেরকে মাল্টিপল করেও করতে পারি। আদারওয়াইজ তুমি কি করো, দুটো পার্টের সঙ্গেই বা এই অনুপাতের সঙ্গেই 100 করে গুণ করে দাও। তাহলে আমার ক্রয় মূল্য 400 করে নিলাম, বিক্রয় মূল্য 500 করে নিলাম। কিনতে গিয়ে দেখলাম ক্রয় মূল্য আমার কি হয়েছে না 10% বেড়ে গেছে। ক্রয় মূল্য যদি 10% বেড়ে যায়, তাহলে 400 টাকার বস্তুতে 10% বেড়ে যাওয়া মানে 40 টাকা বেড়ে যাওয়া। তাহলে এখন আমার কিনতে হচ্ছে
440 টাকায়। আমি বিক্রয়ও 5% কী করেছি, বাড়িয়ে দিয়েছি। তাহলে 500 টাকার 5% মানে 25 টাকা। তাহলে বিক্রি কত করছি, 525 টাকায় বিক্রি করছি। 440 টাকায় এখন কিনছি, 525 টাকায় আমি বিক্রি করছি। কত টাকা লাভ হচ্ছে, এদিকে 60 আর 25, 85 টাকা আমার লাভ করছি। এটাই আমাকে বিক্রয় মূল্যের ওপরে পার্সেন্টেজটা বের করতে হবে, ক্রয় মূল্যের ওপরে নয়। তাহলে দেখো 85 টাকা আমি লাভ করছি, আমার তো বিক্রয় মূল্য 525 টাকা। তাহলে 525 টাকার উপরে 85 টাকা লাভ ইন্টু 100-এ কত, তাহলে 5 17 85, 5 দিয়ে যদি কাটো, 5 একে 5, 0, 5 5-এ 25, 5 দিয়ে আবার কাটো 21 বার, 5 দিয়ে 20, 17 2-এ 34, 340 বাই হচ্ছে 21। যদি আমরা ভাগ করি 340-কে, 21 একবার যাবে, 6 21-এ 126, আর এদিকে পড়ে থাকছে 4 বাই হচ্ছে 21, 16.4/21%। তাহলে 16.4/21%, অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা খুবই সুন্দর ভাষা ইউজ হয়েছে। তো আজকে এই 10টা কোশ্চেনই তোমাদেরকে সলিউশন প্র্যাকটিস হিসাবে নিয়ে এসেছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারাই কোর্স নেওয়ার কথা বা কোথাও গাইডেন্সে আসার কথা ভাবছো, নির্দ্বিধায় তোমার 1 থেকে 2 মাসের মধ্যেই মনে হবে যে আমি একটা সঠিক জায়গায় গাইডটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।